নমস্কার আমার প্রিয় ও স্নেহের ছাত্রছাত্রী। বিশ্ব বাংলার সৌজন্যে আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা বুঝতেই পারছো প্রাকৃতিক দুর্যোগ কাল থেকে যেভাবে শুরু হয়েছে, যার জন্য একটু দেরি করে তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি, তার জন্য আন্তরিক দুঃখিত। আজকেও প্রায় ঘন্টাখানেক তোমাদের সঙ্গেই থাকবো। আজকে কথা কম, কাজ বেশি। গতদিন যা পড়িয়েছিলাম অনেকটাই বাকি রয়েছে, আমি চেষ্টা করব যতটা পারি সেটা সম্পূর্ণ করার। বিশ্ব বাংলা যে উদ্যোগ নিয়েছে সে উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, এবং যেভাবে আমাদের তোমাদের সামনে তুলে ধরছেন তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। সাবধানে থেকো সবাই। আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আমি জানি তোমরা অপেক্ষা করছো, ঠিক আছে। অপেক্ষার অবসান হলো। আমি আজকে শুরু করছি ক্লাস 9-এর বিগত দিনের যতটুকু পড়ানো হয়েছিল তারপর থেকে। আমরা কি পড়াচ্ছিলাম মনে আছে তোমাদের নিশ্চয়ই? আমরা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্পটি পড়ছিলাম। কিছুটা পড়ানো হয়েছিল, কিছু প্রশ্নও বলেছিলাম। আশা করি তোমরা সেই প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করেছো। যারা সমস্যায় পড়েছো তারা নিশ্চয়ই আমাকে প্রশ্ন করবে, আমি তার উত্তর দেব। ঠিক আছে, আসা যাক দাম গল্পে। আমরা এখানেই শেষ করেছিলাম। সে স্বর্গের চাইতে লক্ষ যোজন দূরে থাকায় আমরা নিরাপদ বোধ করতুম। 1 যোজন মানে হচ্ছে 8 মাইল, লক্ষ যোজন মানে 8 লক্ষ মাইল, এবং এই 8 লক্ষ মাইল অর্থাৎ তিনি অনেকটা দূর, অপরিমেয় ব্যবধান এই অর্থে বোঝাচ্ছেন। ম্যাট্রিকুলেশন গণ্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলুম। ম্যাট্রিকুলেশন ধরে নিই আমাদের আজকের মাধ্যমিক। বলছেন মাধ্যমিকের পর আমরা বিভিন্ন বিভাগে চলে যাই, কলা বিভাগ, বাণিজ্য বিভাগ, বিজ্ঞান বিভাগ। বিশেষ করে কলা বিভাগে যারা পড়ি বা পড়াশুনো করো তাদের অঙ্ক না পড়লেও চলে। গল্পকথক ঠিক সেটাই করেছিলেন। ম্যাট্রিকুলেশন পাস করার পরে বলছেন অঙ্কের হাত থেকে রেহাই পেলাম, মানে মুক্তি পেলাম। মাস্টার মশাইয়ের হাত থেকেও। মাস্টার মশাই সম্পর্কে তোমাদের নিশ্চয়ই জানা আছে। সেই মাস্টার মশাই যাকে বলেছিলেন বিভীষিকা এবং ভদ্রলোক, কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মন থেকে গেল না। ছোটবেলার সেই ভয়টা কিন্তু কাটাতে পারেননি মাস্টার মশাই। ছাত্রের মন থেকে সেই ভয় কিন্তু যায়নি। MA পাস করার পরেও স্বপ্ন দেখেছি, মানে ভেতরে যে ভয়টা রয়ে গেছে সেই ভয় কিন্তু দূর হয়নি। MA মাস্টার অফ আর্টস, MA পাস করার পরেও স্বপ্ন দেখেছি পরীক্ষার লাস্ট বেল পড়ো, মানে শেষ ঘন্টা পড়বে এমন অবস্থা। অথচ একটা অঙ্ক আমার মিলছে না, একটা অঙ্ক আমি মেলাতে পারছি না, সেই আতঙ্ক। মাস্টারমশাই গার্ড হয়ে একবার আমার সামনে এসে দাঁড়িয়েছে। মাস্টারমশাই সেই আমি যে ঘরে বা যে হলে পরীক্ষা দিচ্ছি সেখানে মাস্টারমশাই গার্ড দিচ্ছিলেন। তো সেই মাস্টারমশাই সামনে এসে দাঁড়িয়েছেন, আমি স্বপ্ন দেখছি কিন্তু দু চোখ দিয়ে তার আগুন ঝরছে। কেন? ছাত্র সত্যিই যদি পরীক্ষায় ভালো ফল করতে না পারে মাস্টারমশাইদের অনেক সময় রাগ হয়, কষ্ট হয়। তো মাস্টারমশাই তার প্রতিক্রিয়া জানাচ্ছেন কিভাবে, বলছে চোখ দিয়ে যেন আগুন ঝরছে, অর্থাৎ তিনি প্রচণ্ড রেগে গেছেন। দাঁতে দাঁতে ঘষে বলছেন, কি বলছেন আর বললেন না, কি বলতে পারে তোমরা বুঝতে পারছো। অর্থাৎ তিনি প্রচণ্ড ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। মাথার উপর ঘুরন্ত পাখা সত্ত্বেও ঘেমে নিয়ে আমি জেগে উঠেছি। স্বপ্ন দেখছিলাম, সেই স্বপ্ন দেখতে দেখতে কি হয়েছে, এতটা উত্তেজনা এসে গেছিল আমার মধ্যে, পাখার হাওয়া কিন্তু আমাকে ঠান্ডা করতে পারিনি। প্রচণ্ড ঘেমে নিয়ে আমি সেই ভয়তে জেগে উঠেছিলাম। মৃদু নীল আলোয় দেখেছি চেনা ঘরটাকে, যে সামান্য নীল আলো, সেই আলোতে ঘরটাকে দেখেছি। অনেক সময় কি রাতে কেউ অন্ধকারে ঘুমোয়, কেউ বা একটু জিরো পাওয়ারের যে আলোটা আমরা বলি সেই আলো নীলচে আলো, সেটা ঘরটাকে আলোকিত করে রাখে। সেই আলোতেই দেখেছি, কি দেখেছি, সুকুমার দেখেছেন আমার পড়ার টেবিল, আমার বইয়ের স্তূপ। গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি এখন আর আমাকে স্কুলে অঙ্ক কষতে হয় না, আমি কলেজে বাংলা পড়াই। বুঝতেই পারছো সুকুমার এখন কি শিক্ষক হয়েছেন, অর্থাৎ অধ্যাপক হয়েছেন। তিনি এখন অধ্যাপনার কাজ করছেন কলেজে। একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাস এলো। ফরমাস মানে আমরা বলতে পারি আদেশ নির্দেশ। কিন্তু দেখো আমাকে আদেশ করতে কেউ পারেন না,
আমাকে অনুরোধ করতে পারেন, আমরা সেই অর্থে কিন্তু এটা ধরবো। আমি লিখবো কি লিখবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমায় অনুরোধ করতে পারেন, আদেশ করতে পারেন না। তাই ফরমাস অর্থে আমরা আদেশ বলবো না, অনুরোধই বলবো। আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে, অর্থাৎ সহজ করে বলি, গল্প লিখতে হবে কাকে? সুকুমারকে। আমি জানালুম লেখক হিসেবে আমি নিতান্ত সামান্য ব্যক্তি, মানে খুব ভালো মানের লেখক আমি নই। অর্থাৎ যারা সত্যিই ভালো লেখক, যারা ভালো মানুষ, তারা নিজেদের কখনোই ভালো বলেন না। সুকুমার নিজেকে সেইভাবেই প্রকাশ করছেন, ভালো মানের আমি নই, অতি সামান্য। আমার ছেলেবেলার গল্প কারো কোনো কৌতূহল নেই। আমি ছেলেবেলার যে গল্প শোনাবো সেই গল্প শোনানোর মতো সেই রকম গল্প আমি লিখতে পারবো না, তাতে কারোর কৌতূহল জাগবে না, আগ্রহ জাগবে না, ইচ্ছেটাও জাগবে না। তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি যে আসর করে তার লোককে শোনাতে পারি। আমার জীবনের এমন কোনো ঘটনা নেই যে ঘটনা আমি খুব লোকে মন্ত্রমুগ্ধ হয়ে সেটা শুনবে, এমন কোনো ঘটনাও কিন্তু আমার জীবনে ঘটেনি। কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না। কেন ছাড়লেন না? কারণ সুকুমারকে দিয়ে তারা গল্প লেখাবেন। তারা জানালেন সাহিত্যের ইন্দ্র, চন্দ্র, মিত্র, বরুণেরা কেউ তাদের বিশেষ পাত্তা দেননি। ইন্দ্র, চন্দ্র, মিত্র, বরুণ, বুঝতেই পারছো এরা বিখ্যাত বিখ্যাত সাহিত্যিক। এগুলো কোনো নাম নয় কিন্তু, মানে বড় বড় সাহিত্যিক অর্থে ইন্দ্র, চন্দ্র, মিত্র, বরুণ বলছেন। ইন্দ্র বলে কোনো সাহিত্যিক, চন্দ্র বলে কোনো সাহিত্যিক এই নয়, মানে বড় বড় সাহিত্যিক অর্থে শব্দগুলোকে প্রয়োগ করেছেন গল্পকথক। পাত্তা দেননি মানে আমাকে তাদের গুরুত্ব দেননি। কাদের? পত্রিকা কর্তৃপক্ষকে। অতএব অতএব কি আমার মতো সেই অর্থে কম দামি লেখক, তাদের লেখাই চলবে। অতএব আমি ভাবলুম তাহলে নির্ভয়ে লিখতে পারি। আমার মতো সামান্য লেখক লিখতেই পারেন যেখানে বড় বড় সাহিত্যিক বা লেখকরা লিখছেন না। ওরা নিজেরা ছাড়া ওদের কাগজের বিশেষ পাঠক নেই। ওরা নিজেরা ছাড়া ওদের কাগজের বিশেষ পাঠক নেই মানে কি বলছেন? এই কাগজ বা পত্রিকার পরিচিতি খুব বেশি নয়, পাঠক খুব বেশি নয়, পাঠক সংখ্যা খুব বেশি নয়। সুতরাং আমার আত্মকথা কারো কাছে স্পর্ধার মতো মনে হবে না। আমি যা বলবো সেই কথাগুলো কারোর কাছে বেশ মনে হবে না স্পর্ধিত কিছু বলছি, মনে হবে না খারাপ কিছু বলছি। কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো। এরা আমার নিজের লোক, ঘরের লোক, আপনজন, এই ভেবেই আমি বলতে পারি। এটা প্রীতির ব্যাপার। দেখো অনেক সময় ঘরের মানুষের কাছে যদি কোনো সময় কিছু হয়তো খারাপ কথা বলে ফেললাম, অপ্রিয় কথা বলে ফেললাম, ঘরের মানুষ তারা কিন্তু ক্ষমা করেন, বুঝিয়ে বলেন এটা বলা উচিত হয়নি। তো বলছেন যারা পড়বেন পত্রিকা তারা কিন্তু আমার ঘরের মানুষের মতো, তাই ওটা প্রীতির ব্যাপার। আমি যদি ভুলও করে থাকি ওরা আমাকে ক্ষমা করে দেবেন। পদমর্যাদার নয়, মানে আমি কত বড় লেখক, কত বড় সাহিত্যিক, কত ভালো লিখি এই নিয়ে ওকে কেউ বিচার বিশ্লেষণ করবেন না। ওই জন্য বলছেন ওটা পদমর্যাদার নয়। কাগজ কলম নিয়ে বসে গেলুম, মনে এলো মাস্টার মশাইয়ের কথা। লিখতে গিয়ে সেই মাস্টার মশাইয়ের কথা ভুলতে পারিনি, তার কথাই মনে এলো, লিখলুম তাকে নিয়ে। কোন মাস্টার মশাই? বুঝতেই পারছো, সেই গণিতের মাস্টার মশাই যাকে বিভীষিকা বলেছিলেন, যাকে ভদ্রলোক বলে সম্বোধন করেছিলেন, তাকে নিয়েই লিখলুম। ছবিটা যা ফুটলো তা খুব খুব উজ্জ্বল নয়, মানে অনেক দিন হয়ে গেছে। মাস্টার মশাইকে নিয়ে যা লিখলাম সেটা খুব বেশি কি উজ্জ্বল নয়, মানে সেটা খুব বেশি কিন্তু মনে নেই, অনেকটাই কিন্তু ভুলে গেছে। লিখবার সময় কল্পনার খাদ কিছু মিশিয়ে নিলুম, সেটা বলাই বাহুল্য। এটা বলা অতিরিক্ত হবে, এটা বলা মনে হয় বেশি হবে। কোনটা? লেখার সময় একটু কল্পনার খাদ মিশিয়ে নিন। খাদ মানে কি বলতো? পান। মানে অনেক সময় দেখবে স্বর্ণকার তারা কিন্তু অন্য ধাতু মিশিয়ে সোনার অলংকার তৈরি করেন, ওটাকে খাদ বলা হয়। বলি পান মানে কি বলছেন? অন্য কিছু অসত্য অজানা ঘটনা যেগুলো কিন্তু মাস্টারমশাই লেখার ক্ষেত্রেই কিন্তু মাস্টারমশাইকে নিয়ে লেখার ক্ষেত্রে আমি লিখলাম। সেই সঙ্গে সদুপদেশও কিছু বর্ষণ করেছিল। সদ উপদেশ, সদযুক্ত উপদেশ। সদুপদেশ মানে কি? কিছু সুবচন, ভালো কথা, ভালো উপদেশ আমি দিয়েছিলাম সেই গল্পের মধ্যে। যদিও আমরা জানি গল্পে উপদেশ চলে না, কিন্তু সুকুমারের মনের মধ্যে সেই ক্ষোভটা রয়েছে, ওই জন্য উপদেশও তিনি দিয়েছিলেন। মূল কথাটা এই ছিল, অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না। মাস্টার মশাইকে তাকে নিয়ে লিখতে গিয়ে আমি উপদেশ দিয়েছিলাম অহেতুক মানে অকারণে, তাড়না করে মানে তাড়িয়ে, মানে অকারণে তাকে মেরে বকে কি শিক্ষা দেওয়া যায় না। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে ঘোড়াটা কি হবে? মানে গাধাটা কি হবে? পঞ্চত্ব পায়, মানে গাধাটাই মারা যায়। গাধা কখনো ঘোড়া করা যায় না, গাধাকে কখনো ঘোড়া করা যায় না। তার প্রমাণ আমি নিজেই। সুকুমার নিজেকে
সেইভাবে উদ্দেশ্য করে বলছেন তার প্রমাণ কার প্রমাণ, যে আমি সত্যি কথা বলতে অঙ্কে এক প্রকার গাধাই ছিলাম, অতএব আমাকে ঘোড়া করতে গিয়ে কি হয়েছে, বলছে আমি মরে যাইনি ঠিকই, আমার ভেতর থেকে অঙ্ক বিষয়টাই কিন্তু একেবারে নিঃশেষ হয়ে গেছে। সেই অর্থে বলছেন পঞ্চত্ব পাওয়া বা মরে যাওয়া। মাস্টারমশাই আমাকে এত প্রহার করে অঙ্ক শেখাতে পারেননি, প্রচুর মেরেছিলেন, প্রচুর প্রহার করেছিলেন, শাস্তি দিয়েছিলেন, তাও অঙ্ক শেখাতে পারেননি, বরং যা শিখেছিলাম তাও ভুলে গেছে, যা শিখেছিলাম সেটুকু ভুলে গেছে, কারণ শুধু ওই ভয়টাই কাজ করতো, আতঙ্কটাই কাজ করতো। আর আমরা জানি মনটা যদি স্বাভাবিক না থাকে তাহলে কোনোভাবেই কিন্তু কোনো বিষয়ে সাফল্য পাওয়া যায় না। মানসিক স্থিরতা, মানসিক প্রশান্তিটা খুব দরকার। যেখানে ভয় এসে সামনে বাধা হয়ে দাঁড়ায় সেখানে কিন্তু বিষয়কে আয়ত্ত করা যায় না। তাই অঙ্ক কষতে বসলেই কিন্তু সেই মাস্টার মশাইয়ের ভয়টাই মাথায় আসতো, অঙ্কের বিষয়গুলো মাথায় আসতো না। সেই জন্য বলছেন এখন 2 আর 2 4 না 5 হয়, তাই নিজের মধ্যে সন্দেহ জাগে। 2 আর 2-তে কত হয় আমরা প্রত্যেকেই জানি, এটা অতি সাধারণ। যে অঙ্ক জানে না বা যে লেখাপড়া জানে না সেও কিন্তু এটা বলতে পারবে। কিন্তু সুকুমার বলছেন অঙ্ক বিষয়টা আমার মধ্যে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, 2 2 4 না 5 সেটাও আমি ভুলে গেছি। অর্থাৎ অঙ্ক বিষয়টাকে সম্পূর্ণরূপে আমি একেবারেই কি ভুলে গেছি, আমার বিস্তৃতির অতলে তলিয়ে গেছে। পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে 10 টাকা দক্ষিণা দিয়ে গেছে, অর্থাৎ গল্প লেখার জন্য আমি 10 টাকা সেই অর্থে কি পারিশ্রমিক পেয়েছি। মাস্টার মশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ। মাস্টার মশাই থেকে শিক্ষক হিসেবে তিনি আমাকে কিছু শেখাতে পারেননি, দিতে পারেননি। ছাত্র হিসেবে আমি মাস্টার মশাইয়ের কাছ থেকে কিছু পাইনি, কিন্তু তাকে নিয়ে গল্প লিখে সুকুমার কত পেল, 10 টাকা পেল। সেই জন্য বলছে ওটাই আমার নগদ লাভ, মানে তাকে নিয়ে অন্তত গল্প লিখতে পেরেছি, আর গল্প লিখতে পেরেছি বলেই কিন্তু আমি 10 টাকা পেয়েছি। তারপরে আরও অনেকদিন পার হয়ে গেল, সেই লেখার কথা ভুলে গেল মাস্টার মশাইকেও। বয়স বেড়েছে, বিনিদ্র রাত্রি যাপনের মতো অনেক সমস্যা এসে দেখা দিয়েছে জীবনে। বিনিদ্র মানে বুঝতেই পারছো, নিদ্রাহীন। কারোর নানা সমস্যা এসে বাসা বেঁধেছে, বিভিন্ন দুশ্চিন্তা, দুর্ভাবনা, দায়িত্ব, কর্তব্য সবকিছু মিলিয়ে মাথার মধ্যে প্রচণ্ড চাপ, মানসিক দুশ্চিন্তা। সেই দুশ্চিন্তার কারণে কিন্তু ঘুম ভালো হয় না। ওই জন্য বলছেন বিনিদ্র রাত্রি যাপনের মতো অনেক সমস্যা এসে দেখা দিয়েছে জীবনে। বর্তমানের দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না। বর্তমানের দাবি মানে কি বলছেন, বর্তমানে তাকে এত কিছু সমস্যা সমাধান করতে হয়, বর্তমান সময়ে নানা রকমভাবে তাকে নানা দায় দায়িত্ব কর্তব্য পালন করতে হয়, ওটাকেই বলছেন বর্তমানের দাবি। বলছে সেই বর্তমানের দাবি পূরণ করতে গিয়ে অতীতের দিকে যে ফিরে তাকাবেন, স্মৃতির দিকে যে ফিরে তাকাবেন, সেই দিকে তার কিন্তু সময় ছিল না। এমনই সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এলো, বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এলো, মানে সুকুমারকে আমন্ত্রণ জানালেন। ওদের বার্ষিক উৎসব, বছর শেষে সাংস্কৃতিক উৎসব হয়, বার্ষিক উৎসব হয়, অতএব আতিথ্য নিতে যেতে হবে ওখানে। কোথায় যেতে হবে, বাংলাদেশের প্রত্যন্ত এক কলেজে, এবং বক্তৃতা দিতে হবে। কাউকে যদি অতিথি করে, প্রধান অতিথি করে নিয়ে যাওয়া হয়, তাকে সেখানে কি হয়, বক্তব্য রাখতে হয়। অতএব আমাকেও বক্তব্য রাখতে হবে সেখানে। এই সব উপলক্ষে বিনে পয়সায় বেড়ানো যায়। কেউ আমন্ত্রণ জানালেন, অতিথি করে নিয়ে যাচ্ছেন, তারাই তাকে নিয়ে যাবেন এবং সেই হিসেবে তাকে বাড়িও পৌঁছে দেবেন। সমস্ত খরচ খরচা তারাই বহন করেন। তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলে তার রাজোচিত সংবর্ধনা মেলে। সংবর্ধনা বানানটা একটু পরিবর্তন হয়েছে, দন্তস্ব অনুসা লেখা হয়, দন্তস্ব অনুসার বধ হয় রেপ দন্ত নাকার। যাও বলছেন রাজোচিত মানে রাজার মতো সংবর্ধনা মেলে। বিদেশ থেকে ডাকা হচ্ছে, বাইরে থেকে ডাকা হচ্ছে, অন্য কোনো রাজ্য থেকে ডাকা হচ্ছে, তার মানে কি মানুষটি বিখ্যাত, মানুষটি বেশ দামি এই অর্থে। তাই রাজোচিত মানে রাজার মতো সম্মান মেলে। এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়। চড়ুই পাখি জানো, খুব সাধারণ ছোট্ট একটি পাখি, আর সেই জায়গায় রাজহাঁস অনেক বড়। বলছেন খুব সাধারণ মানুষও অনেক বেশি সেখানে সম্মান পেয়ে থাকেন। কলকাতা থেকে দূরত্বটা যত বেশি হয় আমাদের মতো নগণ্যের পক্ষে ততই সুখাবহ। কলকাতা থেকে দূরত্ব যত বেশি আমাদের মতো সাধারণ মানুষের, অতি সাধারণ মানুষের কাছে সেটা ততই সুখের। কেন সুখের, কারণ যত দূরে যাওয়া যায় তত নিজের দেশে সম্মানটা
বাড়ে, নিজের দেশে তার আভিজাত্য গৌরবটা বাড়ে, এবং যত দূরে যাওয়া যায় তত সেখানেও কিন্তু সম্মান পাওয়া যায়। ওই জন্য বলছে সেটা ততই হচ্ছে সুখাবহ, মানে সুখের। আমি সুযোগটা ছাড়তে পারলুম না। আমি কে? সুকুমার। আমি সুযোগটা ছাড়তে পারলুম না। কোন সুযোগ? হচ্ছে বাংলাদেশে সেই প্রত্যন্ত এক কলেজে গিয়ে বক্তব্য রাখা, সেখানে প্রধান অতিথি হয়ে যাওয়ার সুযোগ ছাড়তে পারলেন না। গিয়ে পৌঁছতে চা খাওয়ার আতিথেয়তার উচ্ছ্বাস, পৌঁছানো মাত্রই সেখানে কি চা খাওয়া, একটু জলযোগ, সেই উচ্ছ্বাস। ছেলেরা তো এলোই, দু চারজন সম্ভ্রান্ত লোক এসেও বিনীতভাবে আলাপ করে গেলেন। দু চারজন সম্ভ্রান্ত লোক, বেশ অভিজাত মানুষ, সম্ভ্রান্ত অর্থে অভিজাত, তারা এসেও আমার সঙ্গে আলাপ করে গেলেন, বিনীতভাবে বিনয়ের সঙ্গে আলাপ করে গেলেন। এমনকি খান কয়েক অটোগ্রাফের খাতা পর্যন্ত এগিয়ে এলো। মানে আমি এত দূর থেকে এসেছি, আমার কাছ থেকে অটোগ্রাফ চাইছে, আমার কাছ থেকে দস্তখত নেওয়ার জন্য, সই নেওয়ার জন্য। বলছেন অটোগ্রাফের খাতাও এগিয়ে এলো। রোমাঞ্চিত কলেবরে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণী বিতরণ করতে লাগলুম। আমার এত কি বলবো ভালো লাগছিল, আমি রোমাঞ্চিত হচ্ছিলাম, শিহরিত হচ্ছিলাম। কারণ হচ্ছে আমার অটোগ্রাফ কেউ চাইবে, কখন আমি ভাবতে পেরেছিলাম সেই আমার অটোগ্রাফ চাইছে। আমি এত মূল্যবান, এত দামি মানুষ, এটা ভাবতে গিয়ে আমার বেশ ভালো লাগছিল। সঙ্গে সঙ্গে কি শুধু অটোগ্রাফ নয়, সঙ্গে কিছু বাণী, মূল্যবান কথা, কিছু ভালো কথা বলতে লাগলাম। দেখো একটু প্রশ্ন এসছে। বাসুদেব আড্ডি লিখেছে বিনিদ্র মানে কি? বিনিদ্র মানে হচ্ছে নিদ্রাহীন, মানে ঘুম না হওয়া। বিনিদ্র মানে হচ্ছে নিদ্রাহীন, বা সহজ করে বলে ঘুম না হওয়া। সায়ন সাধুখা ও বলেছে আমাকে একটু সমাজ বোঝাবেন। সৌমদীপ বিশ্বাস বলছে স্যার আমাকে আফ্রিকাটা একটু বোঝাবেন। আচ্ছা ঠিক আছে, সমাজ আর আফ্রিকা এটা 10-এ রয়েছে, আমি ক্লাস 10-এ পড়াবো, কিন্তু এই দুটো এই মুহূর্তে আজকে হবে না বাবা। কারণ হচ্ছে দেখো আজকে ওই অভিষেকটা তো পড়াচ্ছিলাম, সেটা কমপ্লিট করে নিই, আবার যদি আমাকে বিশ্ব বাংলা সময় দেয়। সমাজটা অবশ্য আগেও একদিন বলেছিল, হ্যাঁ, কিন্তু এটা অর্ধেক হয়ে রয়েছে, তো ওটা পুরোটা না করতে পারলে একটা মানসিক অস্বস্তি হচ্ছে। ঠিক আছে, আমি করাবো, নিশ্চয়ই করাবো, যদি ওনারা আমাকে আবার সময় দেন আমি অবশ্যই করাবো। হ্যাঁ আচ্ছা, এবার দেখো আমরা আবার ফিরে আসি। ব্যক্তি হিসেবে আমি যে এত মূল্যবান, এর আগে কে ভেবেছিল সে কথা? আমি যে এত বড় মাপের মানুষ, বড় মানের মানুষ, কে ভেবেছিল? সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল। জাঁকিয়ে মানে সভায় বেশ জমিয়ে, এই অর্থে বক্তব্য রাখলাম। রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি দিল। বক্তব্য রাখার সঙ্গে সঙ্গে কিছু কবিতা, কিছু প্রবন্ধ বা কিছু গল্পের উদ্ধৃতি যদি প্রাসঙ্গিকভাবে ব্যবহার করা যায়, সেই বক্তব্যটা অনেক বেশি ভালো লাগে। আমি সেইভাবে 12টা উদ্ধৃতি দিয়েছিলাম রবীন্দ্রনাথ থেকে। কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলাম বার্নার্ড শর নামে। ইংরেজি একটা উদ্ধৃতি, ঠিক মনে নেই কার, কিন্তু বার্নার্ড শ বলেছেন, এই বলেই আমি কিন্তু বক্তব্য শুরু করেছিলাম। আমি নিজেও জানি না কে বলেছিলেন। বার্নার্ড শ বলছে আইরিশ অর্থাৎ আয়ারল্যান্ডের বিখ্যাত নাট্যকার, তার নামে চালিয়ে দিয়েছিলাম। শেষে দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হতে বলে যখন টেবিলে একটা প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করলুম, তখন অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেল। মানে বক্তব্য রাখতে রাখতে একটা উত্তেজনা এসে গেল, বক্তব্য রাখতে রাখতে মনের মধ্যে একটা বেশ চাঞ্চল্য এসে গেল। সেই উত্তেজিত হয়ে যখন তার প্রতিক্রিয়াও হয়, টেবিলে একটা চাপড় মেরেছিলাম। খুব খুব সম্মান রক্ষা হয়েছিল। কেন? কারণ হচ্ছে ফুলদানিটা পড়ে যায়নি। আমি বুঝতে পেরেছিলাম অত উত্তেজিত হয়ে ওইভাবে টেবিলে চাপড় মারাটা আমার উচিত হয়নি। যদি ফুলদানিটা পড়ে যেত কি হতো বুঝতেই পারছো, একটা অপ্রস্তুতে পড়তেন। যা হোক, ভাগ্য ভালো, ফুলদানিটা রক্ষা পেল। আর হল ফাটানো হাততালিতে কান বন্ধ হওয়ার বোঝা গেল হাততালির বহর দেখে। সেই বক্তব্য শুনে উপস্থিত অভ্যাগতরা বেশ খুশি হয়েছিল, আনন্দিত হয়েছিল। মানে বুঝতেই পারছো উপায়, কান বন্ধ হওয়ার উপায় হয়েছিল, মানে কান বন্ধ হওয়ার জোগাড় হয়েছিল। বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন, ভারী চমৎকার বলেছেন আপনি। প্রিন্সিপাল বাংলা হচ্ছে অধ্যক্ষ, কলেজের অধ্যক্ষ যিনি, তিনি তাকে প্রিন্সিপাল বলা হয়। তিনি মুগ্ধ হলেন, বললেন ভারী চমৎকার বলেছেন আপনি, খুব ভালো বলেছেন, খুব সুন্দর বলেছেন। যেমন সারগর্ভ তেমনই সুমধুর। সারগর্ভ
মানে কি অন্তঃসার বিশিষ্ট, অর্থাৎ আপনার কথার মধ্যে, আপনার বক্তব্যের মধ্যে একটা বাঁধুনি রয়েছে এবং আপনার কণ্ঠস্বরটাও খুব সুমধুর, খুব সুন্দর, দারুণ বলেছেন, খুব ভালো বলেছেন। আমি বিনীত হাসিতে বললুম, প্রশংসা করলে কি হয়, ভালো লাগে। একটু বিনয়ের সঙ্গে মুচকি হেসে বললেন, কি বললেন, আজ শরীরটা তেমন ভালো নেই। এটা একটা কৌশল কিন্তু জানো, অনেক সময় দেখবে গান গাইছে, খুব সুন্দর গান গাইছেন, খুব ভালো হয়েছে, প্রশংসা করছেন, কি বলবেন, আজকে গলাটা ঠিক নেই। এগুলো একটা কৌশল। তো সুকুমারও তাই বলছেন, আর শরীরটা তেমন ভালো নেই, তাই মনের মতো করে বলতে পারলুম না। শরীরটা ভালো নেই, মনের মতো করে বলতে পারেননি, তার প্রতিক্রিয়া তোমরা নিশ্চয়ই জেনেছো। কি বলছেন, হল ফাটানো হাততালির আওয়াজ। বুঝতেই পারছো সবার ভালো লেগেছে। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ে চোখ কপালে তুলল। কেন কপালে তুলল? কারণ শরীর ভালো নেই, ভালো বলতে পারেননি। সত্যি যদি ভালো বলতে পারতেন বা শরীর ভালো থাকতো তাহলে কি হতো, কেমন হতো? ওই জন্য ওরা বিস্মিত হয়ে গেছেন। শরীর ভালো নেই তাতেই এইরকম বললেন, শরীর ভালো নেই তাতেই এরকম বললেন স্যার। শরীর ভালো থাকলে তো, অর্থাৎ প্রলয় হয়ে যেত। শরীর ভালো থাকলে কি হতো, প্রলয় হয়ে যেত। মানে কি, প্রলয় মানে কি, একটা ধ্বংস, মানে দারুণ একটা উত্তেজনা হতো, এই অর্থে বলছেন। আমি উদার হাসি হাসলুম, ভালো লাগলো, বেশ উদার হাসি হাসলুম, যদিও মনে মনে জানি এই একটি সর্বার্থ সাধক বক্তৃতায় আমার সম্বল। সর্বার্থ সাধক মানে যা সবকিছুই সাধন করে, মানে একটা বক্তব্যই আমি সেই অর্থে কি ভালো করে তৈরি করে রেখেছিলাম, একটু বলি মুখস্থ করেই রেখেছিলাম। রবীন্দ্র জন্মোৎসব থেকে বন মহোৎসব পর্যন্ত এটাকেই এদিক ওদিক করে চালিয়ে দিই। রবীন্দ্রনাথের জন্মদিন পালন থেকে শুরু করে বন মহোৎসব পর্যন্ত সব ক্ষেত্রেই কিন্তু ওই ভূমিকা উপসংহার পাল্টে দিয়েই মোটামুটি এটাকেই আমি চালিয়ে দিই, অর্থাৎ এই বক্তব্যটাই একটু এদিক ওদিক করে রাখি। স্তুতিতে স্ফীত হয়ে চায়ের পেয়ালায় চুমুক দিচ্ছে। স্তুতি মানে প্রশংসা, স্ফীত হওয়া। প্রশংসা হলে কি হয়, একটু গর্ব হয়, বেশ বুকটা ফুলে ওঠে, সবাই প্রশংসা করছে, ভালো লাগছে। এইভাবে যখন চায়ের পেয়ালায় চুমুক দিয়েছি, এমন সময় একটি ছেলে সে খবর দিলে এক বুড়ো ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান। সবে চায়ের পেয়ালায় চুমুক দিচ্ছি, অনেকক্ষণ বক্তব্য রেখেছেন, গলা শুকিয়ে গেছেন, একটু চা পান করলে ভালোই লাগে। ঠিক সেই মুহূর্তে একটি ছেলে সে খবর দিল এক বুড়ো ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান। প্রিন্সিপাল বললেন, বেশ তো, ডেকে আনো এখানে। ছেলেটি বললে তিনি আসতে চাইছেন না, বাইরে মাঠে দাঁড়িয়ে রয়েছেন। আমার বক্তৃতায় নিশ্চয়ই কেউ অভিভূত হয়েছেন, আমাকে অভিনন্দন জানাবেন। আমি বুঝতে পারলাম আমাকে অভিনন্দন জানানোর জন্যই বুঝি ডাকছেন। এ অভিজ্ঞতা আগেও হয়েছে। আমার মনে পড়ছে এই প্রশ্নটা গতদিন ছিল। কোন অভিজ্ঞতা? যে বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছে, আর সেই বক্তব্য রেখে অনেকের ভালো লেগেছে বলে অনেকে ডেকে প্রশংসা করেছেন, সেই অভিজ্ঞতার কথা বলছেন আগেও হয়েছে। সুতরাং দাক্ষিণ্যে পুলকিত চিত্তে আমি বললুম, আচ্ছা চলো আমি যাচ্ছি। দাক্ষিণ্যে কারোর দয়া, কারোর করুণা, কারোর স্নেহ, কারোর ভালোবাসা, সেই ভালোবাসায় মুগ্ধ হয়ে আমি কি বললাম, ঠিক আছে চলো আমি যাচ্ছি। হলের বাইরে ছোট একটা মাঠ তরল অন্ধকারে ঢাকা। তরল অন্ধকার মানে গাঢ় অন্ধকার এখনো নয়, সবে সূর্য ডুবেছে, একটু একটু করে অন্ধকার গ্রাস করছে পৃথিবীকে। তো বলছেন সেই মাঠটা তরল অন্ধকার, সেই অর্থে যদি বলি সহজ করে হালকা অন্ধকারে ঢাকা। আর বলছেন দেখো, অত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছু দেখতে পেলুম না, তারপর চোখে পড়লো মানুষটিকে। আলো থেকে যদি অন্ধকারে যাও আরো বেশি অন্ধকার মনে হয়। ঠিক যতটা অন্ধকার ততটা অন্ধকার কিন্তু নয়, তরল অন্ধকার, কিন্তু আমার কাছে গাঢ় বলেই মনে হয়েছিল, কারণ আমি আলো থেকে বাইরে প্রবেশ করেছিলাম। ওই জন্য বলছেন তারপর চোখে পড়লো মানুষটিকে, কুঁজো লম্বা চেহারা। দেখবে বয়সের সঙ্গে সঙ্গে কি হয়, বিশেষ করে লম্বা মানুষদের একটু সমস্যা, বয়সের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কি হয়, বেঁকে যায়। তোমরা গাছগুলোকে দেখবে, ধান গাছ, মাথাটা ভারী হয়ে যায় যখন ধানগুলো পেকে যায়, গাছটা বুড়ো হয়ে যায়, একটু হাওয়াতে দেখবে গাছটা নুয়ে পড়ে, মাটিতে শুয়ে পড়ে। ঠিক মানুষের ক্ষেত্রেও তাই, বয়সের সঙ্গে সঙ্গে মানুষ কিন্তু আস্তে আস্তে একটু ঝুঁকে যায়, নুব্জ হয়ে যায়, কুঁজো হয়ে যায়। মাথার সাদা চুলগুলি চিকমিক করছে, ওই হালকা অন্ধকারেও একেবারে শুভ্র সাদা কেশগুচ্ছ, কেশ বা চুল, সেগুলো কি হচ্ছে, চিকমিক করছে। ডাকলেন সুকুমার। সেই ভদ্রলোক সেখানে অস্থানে অজায়গায় সুকুমার বলে ডাকলেন।
বাসুদেব আড্ডি ও প্রশ্ন পাঠিয়েছে, স্যার সারগর্ভ মানে কি? সারগর্ভ মানে হচ্ছে অন্তঃসার বিশিষ্ট, মানে যা কিছু ভেতরে আছে সেই ভেতরের বিষয়টা একেবারে খুব সার বস্তু রয়েছে। ভেতরে যে বিষয়টা বললেন বিভিন্ন রকম অন্যান্য ঘটনা দিয়ে বোঝালেন না, যেটা বোঝালেন সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে যা বোঝালেন সেটা একেবারে যথার্থই বুঝিয়েছেন। তাই সার বস্তু রয়েছে এই অর্থে সার গর্ভ, অর্থাৎ অভিষেক বোঝানোর জন্য। আর রথীন্দ্রোৎসব মানে কি? অভিষেক থেকে বলতে চাইছি, আমি ছবিটা পড়াই, রথীন্দ্রোৎসব মানে রথী শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠ বীর, এই অর্থে রথীন্দ্রোৎসব। আমি যাচ্ছি ওটা, হ্যাঁ আর একটু লাইনটা বাকি আছে, একটু করে দিই তারপর। ডাকলেন সুকুমার, দেখো আমি অস্থানে অজায়গায় নাম ধরে কেউ ডাকছেন, কল্পনাও করতে পারিনি সুকুমার। তাহলে এই জায়গায় তিনি অতিথি হয়ে এসছেন, এখানে কেউ তাকে চেনেন না জানেন না, সেখানে তার নাম ধরে রাখছেন, অবাক তো হওয়ারই কথা। আমি চমকে উঠলাম, এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে সেটা যেমন আশ্চর্য, তার চেয়েও আশ্চর্য ওই গলার স্বর। বলছি গলার স্বরটা আমি আজও ভুলতে পারিনি, মাস্টারমশাই সেই কণ্ঠস্বর আমি আজও ভুলতে পারিনি। আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল। স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভেতর দিয়ে বয়ে গেল। আমার স্মৃতির মধ্যে রয়ে গেছে মাস্টারমশাই সেই কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর শুনেই কি হতো, অত্যন্ত ভয় পেতাম। আজও সেই কণ্ঠস্বর কিন্তু আমার স্মৃতির অন্ধকার থেকে হারিয়ে যায়নি। আমাকে চিনতে পারছো না সুকুমার? আমি। মাস্টারমশাই ভাবলেন ছাত্র তো অনেক দিন তাকে ছেড়ে গেছে, অতএব সেই ছাত্র নাও চিনতে পারি, সেই জন্য নিজের পরিচয় দিচ্ছেন, আত্মপরিচয় দিয়ে বলছেন আমি চিনেছি। ছাত্র মাস্টারমশাইকে চিনতে পারবেন না তা নয়, এবং এমন মাস্টারমশাইকে চিনতে পারাটাই স্বাভাবিক, ওই জন্য বলছেন চিনেছি। ভয় পাওয়ার অর্থটা বুঝতে আর বাকি নেই, কেন আমি ভয় পাচ্ছি সেটাও বুঝতে পারছি। ওই ডাক শুনে ছেলেবেলায় বহুদিন আমার গায়ে রক্ত হিম হয়ে এসেছে। সুকুমার এই শব্দটা মাস্টারমশাইয়ের মুখ থেকে শোনার পরই, তার কণ্ঠস্বরে এই শব্দটা শোনার পরে, কণ্ঠে এই শব্দটা শোনার পরই গায়ে রক্ত হিম মানে ঠান্ডা হয়ে গেছে। কখন হয়? প্রচণ্ড ভয় পেলে, জানি এখনই একটা ভয়ঙ্কর চড় আমার পিঠের উপর নেমে আসবে। সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরা কুঠুরিতে। আমাদের মনের মধ্যে অনেকগুলো ভাগ আছে, মনের তিনটি স্তরের কথা মনস্তত্ত্ববিদ ফ্রয়েড বলেছিলেন, ইড, ইগো এবং সুপার ইগো। ইদ অদোষ এবং অধিসত্তা। এই অধিসত্তা হচ্ছে অবচেতন মন। এই অবচেতন মনে অনেক কিছু লুকিয়ে থাকে, আমরা ভাবি আমরা জানি না, আমরা ভুলে গেছি, কিন্তু আমাদের অবচেতন মন থেকে কখনো কখনো সেটা উঠে আসে। অনেক সময় আমরা স্বপ্ন হয়ে সেই জিনিসটা দেখি, অনেক কিছু আমরা ভেবেছি, যে ভাবনাটা আমাদের হয়তো একেবারে কি ইডে, একেবারে মনের উপরের তলে আসতে পারিনি, কিন্তু আমাদের অবচেতন মনে সেটা ভেবে নিয়েছিল এবং সেটা মনের ওই কমপ্লেক্সে বা মনের সেই কুঠুরিতে জমা হয়েছিল। ওই জন্য বলছেন সেই কঙ্কালটা লুকিয়েছিল। কার কঙ্কাল? সেই ভয়ের কঙ্কালটা। অনেক দিন হয়ে গেলে, অনেক মানুষ মরে গেলে, জীবজন্তু মরে গেলে যদি পোড়ানো না হয়, যদি কবর দেওয়া হয়, কি হয়? বলছেন সেই মেদ মাংসটা পচে যায়, কঙ্কালটা থেকে যায়। বলছেন অনেক দিন হয়ে গেছে, সেই কারণে সেটা ভয়ের কঙ্কাল বলছেন। সেই কঙ্কালটা মনে চোর কুঠুরিতে, চোরা কুঠুরিতে ওই স্বর বিদ্যুতের আলোর মতো তাকে উদ্ভাসিত করে তুলেছে। মাস্টারমশাই কণ্ঠস্বর শুনে ভেতরে যে চোরা কুঠুরির মধ্যে ভয়ের কঙ্কালটা লুকিয়েছিল, বিদ্যুতের আলো যেমন মুহূর্তেই প্রবেশ করে, সঙ্গেই আমার ভেতরটা কি একেবারে সেই ভয়টা জেগে উঠলো ভেতর থেকে। আমার মাথা তখনই ওর পায়ে নেমে এলো। মাথা পায়ে নেমে এলো শুধু ভয়ের জন্য নয়, মাস্টার মশাই যেমনই হোক না, আজকে তো তাকে অনেক দিন পরে দেখেছি, তাই মাস্টার মশাইকে সম্মান জানিয়ে তার পায়ে প্রণাম করলেন সুকুমার। মাস্টার মশাই আপনি? সুকুমার অবাক হয়ে গেছেন। মাস্টার মশাই বলছেন, বেঁচে থাকো বাবা, যশস্বী হও, যশের অধিকারী হও, বেঁচে থাকো। রিটায়ার করার পর এখানে এসেই মাথা গুঁজেছে। রিটায়ার করার পর মানে আমরা বলি কি অবসর নেওয়ার পর, অবসর গ্রহণের পর এখানে এসে মাথা গুঁজেছে। বাড়ি থেকে বেরোই না। আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছে। আমার ছাত্র বক্তৃতা করবে, আমার ছাত্র আসছে আমার পাড়ায়, আমার গ্রামে, আমি বাড়িতে বসে থাকতে পারি? আমি যাবো না একবার দেখা করতে? সেই ভাবনা থেকে মাস্টারমশাই এলেন, ছুটে এসেছি। খুব ভালো বলেছে সুকুমার, খুব খুশি হয়েছি, দারুণ বলেছে, অসাধারণ বলেছে, খুব খুশি হয়েছে। মাস্টারমশাই প্রশংসায় ভরিয়ে দিলেন ছাত্রকে। কিন্তু আমি খুশি হতে পারলুম না। আমি মানে সুকুমার কেন খুশি হতে পারলেন না? বলছেন দেখো, প্রশংসা শুনিয়ে সবাই খুশি হয়,
সুকুমার কিন্তু মাস্টারমশাই প্রশংসা শুনে খুশি হননি। কেন হননি? বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টারমশাই। বিজ্ঞানের ছাত্র মানে কি? অনেক বেশি মেধাবী, অনেক বেশি বুদ্ধিমান। বুদ্ধিতে ছুরির ফলার মতো ঝকঝক করতো চোখ। চোখ দুটো দেখলেই বোঝা যেত মাস্টারমশাই অনেক বেশি বুদ্ধিমান। আজ আমার বক্তৃতার ফাঁপা ফানুস দিয়ে যদি ওকে ভোলাতে পেরে থাকি, আমি জানি আমি যে বক্তব্য রেখেছি সেই বক্তব্যে সার গর্ভ ছিল না, ওটা সার গর্ভহীন, মানে অন্তঃসার শূন্য। এই অন্তঃসার শূন্য বক্তব্য শুনে মাস্টার মশাই যদি ভালো লেগে থাকে, তাহলে সেটা আমার কৃতিত্বে নয়। ওই কৃতিত্বের অধিকারী আমি নই, আমি জানি, কিন্তু আমি ঠিক বলিনি, আমি যথার্থ বলিনি। ওর মনের বয়স বেড়েছে বলে, অর্থাৎ মাস্টার মশাই তার মনের বয়স বেড়েছে, তিনি বয়স্ক হয়েছেন, তাই বুদ্ধির ধার কমেছে। মাস্টার মশাই বুদ্ধির ধার কমেছে সেটা জেনে কিন্তু আমার খারাপ লেগেছে। ওই জন্য মাস্টার মশাইয়ের প্রশংসা শুনে ছাত্র কিন্তু খুশি হতে পারিনি। অপরাধীর মতো চাইলুম, না স্যার, আপনার সামনে। কেন আপনার সামনে এত ভালো বক্তব্য রাখবো? কোনোদিন হতে পারে না। আপনি মহান, আপনি অনেক বড়। মাস্টারমশাই আমাকে বলতে দিলেন না। কেন? কারণ ছাত্র যেমনই হোক না কেন, ছাত্র যেমনই বলুক না কেন, তার প্রশংসা করাটাই কিন্তু শিক্ষকের কাজ, মাস্টারমশাইয়ের কাজ। তাই আমাকে বলতে দিলেন না। তোমরাই তো আমাদের গর্ব, ছাত্ররাই আমাদের গর্ব। ছাত্রদের দিয়েই কিন্তু আমরা কি নিজেদের পরিচিতি বাড়াই। আমরা বলতে পারি অমুক ছাত্র, অমুক ছাত্রী, যে কি আমার স্কুলের ছাত্র, আমার ছাত্র। এইভাবে আমাদের পরিচয়। কিছুই দিতে পারিনি, খালি শাসন করেছি, পীড়ন করেছি। মাস্টারমশাই আজকে কিন্তু উপলব্ধি করছেন কি, যে কিছুই দিতে পারিনি, শুধু শাসন করে গেছি, শুধু তোমাদেরকে পীড়ন করেছি, তোমাদেরকে আঘাত করেছি, প্রহার করেছি, সহজ করে বললে মেরেছি। বলতে বলতে জামার পকেট থেকে বের করলেন শত ছিন্ন এক জীর্ণ পত্রিকা। জামার পকেটে বহুদিন ধরে রাখা রয়েছে, অনেকটা ছিঁড়ে গেছে, বহু পুরনো, জীর্ণ অর্থে পুরনো, সেই পুরনো একটা পত্রিকা বের করলেন। একদিন আমার ছেলে এই টেনে আমাকে দেখালে। এই এই পত্রিকাটি আমার ছেলে আমাকে দেখিয়েছিল। আমার ছেলে এনে আমাকে দেখালে, পড়ে আনন্দে আমার চোখে জল এলো। কতকাল হয়ে গেল, তবু সুকুমার আমাকে মনে রেখেছে, আমাকে নিয়ে গল্প লিখেছে। এত ভালো ছাত্র, যাদের আমি তেমন কিছুই দিতে পারিনি, অথচ সেই ছাত্র আমাকে মনে রেখেছে, আমাকে নিয়ে গল্প লিখেছে। এত মাস্টার মশাই তো ছিলেন, কাউকে নিয়ে তো লিখলেন না, আমাকে নিয়ে লিখেছে। মাস্টার মশাই দেখো কেমন ভেবেছেন। ছাত্ররা ভেবেছে, ছাত্র ভেবেছে কি মাস্টার মশাই ওই রকম বিভীষিকা, অথচ মাস্টার মশাই কি ভাবছেন, ছাত্র কত মহৎ দেখো, এত শিক্ষকের মধ্যে আমাকে নিয়েই গল্প লিখেছে, এবং দেখো আমাকে অমর করে দিয়েছে, আমাকে নিয়ে গল্প লিখেছে। সকলকে এই লেখা আমি দেখাই, বলি দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। কি করে অমর করেছে বলো? ওই গল্পটা তো অমর হয়ে থাকবে, আর সেই গল্পের একটা চরিত্র, গল্পের চরিত্র হিসেবে মাস্টারমশাই নিজেও কিন্তু অমর হয়ে যাবেন। সেই জন্য বলছেন ওই ছাত্র আমাকে অমর করে দিয়েছে। আচ্ছা, আবার অনুরোধ এসছে, স্যার আফ্রিকা সম্পর্কে একটু বলবেন। সায়ক বসু বলছে, বাসুদেব আড্ডি বলছে, স্যার আত্মগ্লানি মানে কি? আত্মগ্লানি মানে হচ্ছে মানে নিজের প্রতি একটা ক্ষোভ। আত্ম মানে নিজের, গ্লানি মানে একটা ক্ষোভ, একটা বিদ্বেষ, মানে নিজের প্রতি একটা ঘৃণা বলতে পারি, তাই হচ্ছে আত্মগ্লানি। বলছেন দেখো, মুহূর্তে আমার জীব শুকিয়ে গেল, লজ্জায় আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো। লাইনটা দিয়ে প্রশ্ন হয়, দেখো সুকুমার যে ভাবনা করে লিখেছিল বা লিখেছিলেন, মাস্টারমশাই সেই ভাবনাটাকে কেমন দেখো, পুরো 180 ডিগ্রি ঘুরিয়ে দিলেন। মানে পুরোটাই নিজে প্রশংসা করলেন সুকুমারকে। সুকুমার ঘৃণার ছলে লিখেছিলেন, মাস্টারমশাই সেটাকে প্রশংসার ছলে নিয়ে এলেন। কি বলছেন? কি, যে আমার ছাত্র আমাকে অমর করেছে। তাহলে মাস্টার মশাইয়ের যে চিন্তা ভাবনা, তার যে মানসিকতা, এই মানসিকতা, এই চিন্তা ভাবনা সুকুমার কোনোদিন ভাবতেই পারিনি। তাই ওই মাস্টার মশাইকে নিয়ে এইভাবে তিনি গল্প লিখেছিলেন। আর এইভাবে গল্প লেখার ফলে আজকে যখন মাস্টার মশাই মুখোমুখি হলেন এবং তার যে প্রতিক্রিয়া জানলেন, জানার পরে সুকুমারের সেই উপলব্ধি হলো যে আমি কার সম্পর্কে কি লিখেছি, কোন মাস্টার মশাই সম্পর্কে আমি কি লিখেছি, যার জন্য নিজের প্রতি একটা ঘৃণা হলো। এই মাস্টার মশাই এত মহান, এত মহৎ ব্যক্তিত্বের
প্রতি আমি এই রকম ঘৃণা বর্ষণ করেছি, লোককে শুনিয়েছি, মানুষকে শুনিয়েছি, সেটা ওই জন্য নিজের প্রতি ক্ষোভ হচ্ছে, ঘৃণা হচ্ছে। একটা কিছু বলতে চেষ্টা করলুম, কিন্তু মুখে কথা ফুটলো না। মানে আমি এতটাই মর্মাহত হয়েছিলাম, এতটাই আমার দুঃখ কষ্ট বেদনা হয়েছিল, আমি কি করেছিলাম, আমি কথা বলতে পারলাম না, একেবারে কি আমি নির্বাক হয়ে গিয়েছিলাম। মাস্টার মশাইয়ের গলা ধরে এসেছিল, কথাগুলো বলতে বলতে মাস্টার মশাই নিজেও আবেগপ্রবণ হয়েছিলেন। গলা ধরে আসা মানে বুঝতেই পারছো, মানে কথা বেরোচ্ছিল না। আবেগ এসে কি করে, কণ্ঠটাকে আমাদের রুদ্ধ করে দেয়। মাস্টার মশাই ঠিক একই রকম পরিণতি হয়েছিল। তিনিও বুঝতে পারছেন তার ছাত্র যা বলেছেন সেটা কিন্তু সবটাই অপ্রিয় নয়। অনেক কথা যিনি বলেছেন যেটা কিন্তু তিনি তার শিক্ষকতা জীবনে হয়তো কখনোই খেয়াল করেননি, যেগুলো আজকে উপলব্ধি করতে হয়তো পারছেন, সেই কারণে একটু যেন তিনিও আজ বেশ অনুতপ্ত। একটু চুপ করে থেকে বললেন, কি যে আমার আনন্দ হয়েছে সুকুমার, কি বলবো। তোমার এই লেখাটা সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকে, তোমার এই লেখা আমি সঙ্গে রাখি। আমার প্রচন্ড আনন্দ হয়েছে তোমার এই লেখা পড়ে। দু একজন বললে যেমন ধরে ধরে মারতেন তেমনি বেশ শুনিয়েও দিয়েছে আপনাকে। সুকুমার তো লিখেছিল সেই কথাগুলো, সেই কথাগুলো শুধু লেখেনি, সঙ্গে উপদেশও দিয়েছিলেন। মনে আছে উপদেশটা, গাধা পিটিয়ে ঘোড়া করা যায় না। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে কি হয়, গাধাটাই পঞ্চত্ব পায়, মানে গাধাটারই মৃত্যু হয়। সেই উপদেশও দিয়েছিলেন। তাই কেউ কেউ কিন্তু মাস্টার মশাইকে শুনিয়েও দিতেন। অর্থাৎ মাস্টার মশাই যে দৃষ্টিভঙ্গিতে তার ছাত্রকে দেখছেন, অন্যরা তো সেই দৃষ্টিভঙ্গিতে ছাত্রকে দেখবেন না, ওই জন্য শুনিয়ে দিতেন। আমি বলি শোনাবে কেন, কত শ্রদ্ধা নিয়ে লিখেছে। আর সত্যিই তো, অন্যায় যদি করেই থাকে ওরা ছাত্র, আবার সন্তান, ছাত্ররা তো সন্তানেরই মতো, বড় হলে সে অন্যায় আমার শুদ্ধে দেবে বই কি, যখন ওদের মধ্যে সেই চেতনা জাগবে। ছাত্রাবস্থায় হয়তো সেই চেতনা থাকে না, কিন্তু যখন পরিণত হয়, অনেক বুদ্ধি, অনেক বিবেক, অনেক বিবেচনা আসে, তখন কি হবে, মাস্টারমশাই ভুল ত্রুটিগুলো জানতেই পারবে, জানার পরে যদি সেগুলো শুধরে দেয়, অন্যায় কিছু নয়। আমার যে অপরাধ ছিল, আমার যে ঘাটতি ছিল, খামতি ছিল, আমার ছাত্র সেটাকে শুধরে দেওয়ার চেষ্টা করেছে, এতে অপরাধ কোথায়। মাস্টারমশাই এইভাবে ছাত্রকে কি সামলে নিলেন, ছাত্রের সেই সমালোচনাটাকে তিনি এইভাবে কিন্তু বললেন। জানো সুকুমার, আনন্দে তোমাকে একটা চিঠি লিখেছিলাম, কিন্তু পাঠাতে সাহস হয়নি। আমার এত আনন্দ হয়েছিল, তোমার একটা চিঠিও লিখেছিলাম, কিন্তু সাহস হয়নি। কেন হয়নি জানো, তোমরা এখন অনেক বড় হয়ে গেছো, অত বড় মাপের মানুষ তো এই মাস্টার মশাইকে ঠিক মনে আছে কিনা, এবং তার চিঠিটা ঠিক পড়বে কিনা একটা সংকোচ হয়েছিল। ওই সংকোচ হয়েছে বলেই কিন্তু আমি কিন্তু তোমাকে চিঠিটা আর পাঠাইনি। আর বলতে পারলেন না, আবছা আলোটায় এখন অভ্যস্ত হয়ে উঠেছিলাম। যে অস্পষ্ট আলোটা ছিল, চোখটা অভ্যস্ত হয়ে গেছে তার সঙ্গে, বলছে আলোটায় এখন অনেকটা অভ্যস্ত হয়ে উঠেছিলাম। দেখলুম মাস্টার মশাইয়ের চোখ দিয়ে জল পড়ছে। কথাগুলো বলতে বলতে একেবারে আবেগপ্রবণ হয়েছিলেন। সেই আবেগ কিন্তু আর বাঁধ মানল না। এই বৃদ্ধ মানুষটিও কিন্তু কাঁদছেন। কেন কাঁদছেন, কারণ তার সেই অতীতের ঘটনাগুলো মনে পড়ছে। তিনি ছাত্রদের হয়তো সেইভাবে দিতে পারেননি, ইচ্ছে ছিল না তা নয়, তিনি ওটাই পদ্ধতি ভেবেছিলেন। এবং সেই ছাত্ররা তাকে কেমন অমর করে দিয়েছে, সেই ছাত্ররা তাকে কতটা ভালোবাসেন, সেই ছাত্র তাকে কিভাবে কোন চোখে দেখেন, কতটা শ্রদ্ধা নিয়ে লিখেছেন, এই ভাবনা করতে করতে মাস্টার মশাই কিন্তু আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তাই তার চোখে জল ঝরছে। মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহা সমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। এই লাইনটা দিয়েও প্রশ্ন হয়, স্নেহ মমতা ক্ষমার এক মহা সমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। মাস্টার মশাইয়ের মধ্যে এত স্নেহ রয়েছিল, কোনোদিন বুঝতে পারেননি ছাত্রাবস্থায়। হয় মাস্টার মশাই বোঝাতে পারেননি, কিংবা ছাত্ররা বোঝার চেষ্টা করেনি বা বোঝেনি, যে কারণেই হোক না কেন, আজকে সুকুমার বুঝতে পেরেছে, উপলব্ধি হয়েছে তার এত স্নেহ রয়েছে একজন মানুষের মধ্যে, একজন মাস্টার মশাইয়ের মধ্যে, যার বাহ্যিক দিকটা এত কঠোর, অথচ ভেতরটা ঠিক এই রকম, অনেকটা নারকেলের মতো। দেখবেন না, নারকেলের বাইরেটা কি খুব কঠোর, কিন্তু ভেতরের শ্বাসটা নরম, তাই না? ঠিক মাস্টার মশাইও সেই রকম। বলছে স্নেহ মমতা ক্ষমার এক মহা সমুদ্র, সাধারণ নয়, নদী নয়, পুকুর নয়, ডোবা নয়, মহা সমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। এত স্নেহ রয়েছে, এত মমতা রয়েছে, এত ক্ষমা রয়েছে। দেখো আমি যা লিখেছিলাম, ক্ষমার অযোগ্য আমি, কিন্তু মাস্টারমশাই কেমন সুন্দর ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখলেন। তাই বলছেন সেই স্নেহ কোটি মণি মাণিক্য দিয়ে যার পরিমাপ করা যায় না।
কোটি মণি মাণিক্যের বিনিময়ে যার পরিমাপ করা যায় না, যা পাওয়া যায় না, সেই মমতা, যার দাম সংসারে সব ঐশ্বর্যের চাইতেই বেশি। সংসারে যত রকম সম্পদ রয়েছে, ঐশ্বর্য মানে সম্পদ, ধন দৌলত যাই বলো না কেন, তার চাইতে অনেক বেশি মূল্যবান হচ্ছে মাস্টার মশাইয়ের মমতা, সেই ক্ষমা। কুবেরের ভান্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না, বলছেন সেই ক্ষমা কুবেরের ভান্ডার। কুবের হচ্ছে কি ধন কুবের বলা হয়, বলছে ধন কুবের, সেই কুবের তার যে ধন, অপরিমেয় সম্পদের অধিকারী তিনি, বলছে সেই কুবেরের ধনকে দিয়েও কিন্তু সেই ক্ষমা পাওয়া যায় না। অর্থাৎ যে মাস্টার মশাই এত মূল্যবান, পৃথিবীতে কোনো সম্পদ নেই যা দিয়ে মাস্টার মশাইয়ের এগুলো তুলনা করা যেতে পারে বা কেনা যেতে পারে। আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলাম, এত মূল্যবান মানুষটিকে 10 টাকায় বিক্রি করেছিলাম আমি। এই অপরাধ আমি বইব কি করে, এই লজ্জা আমি কোথায় রাখবো? এই শেষ লাইনটা দিয়েও প্রশ্ন হয়, এই অপরাধ আমি বইব কি করে? কোনটা? যে আমি ঠিক জেনে বুঝে বলবো না, অজ্ঞানতাবশতই আমি যা করেছি সেটা আমার অপরাধ। জ্ঞানত করি বা অজ্ঞানত করি সেটা আমার অপরাধ। অপরাধী। আমি আজ লজ্জিত, আমি আজ অনুতপ্ত, আমার লজ্জা ঢাকার আর কোনো জায়গা নেই। এত বড় একজন মানুষ, এত মহান একজন মানুষ, যে মানুষকে আমি এইভাবে ছোট করেছি, 10 টাকায় বিক্রি করেছি, যাকে আমি এইভাবে অপমান করেছি, সেই লজ্জা রাখার আমার আর জায়গা নেই। ক্লাস 9-এর দাম গল্পটি শেষ করলাম। একটু বলে নিই, তোমাদের প্রশ্নগুলো একটু বলি, কি কি প্রশ্ন হতে পারে। আমি পড়তে পড়তে একবার বলেছিলাম, দেখো বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন কিছুই দিতে পারিনি, খালি শাসন করেছি, পীড়ন করেছি। কে বলেছিলেন? কেন তার এমন বক্তব্য? মুহূর্তে আমার জিভ শুকিয়ে গেল, লজ্জায় আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো। আমি কে? তার এমন পরিণতি বা এমন অনুভূতির বা এমন উপলব্ধির কারণ কি? এভাবে লিখতে পারো। দেখলুম মাস্টার মশাইয়ের চোখে দিয়ে জল ঝরছে। কোন মাস্টার মশাই? সেই মাস্টার মশাইয়ের চোখ দিয়ে জল ঝরার কারণ কি? মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। কার এই অনুভূতি? এই অনুভূতি কেন হয়েছিল? এই অপরাধ আমি বইব কি করে? এই লজ্জা আমি রাখবো কোথায়? এই অপরাধ কোন অপরাধ? সেই লজ্জা রাখতে পারবেন না বলার কারণ কি? এইভাবে কিছু প্রশ্ন তৈরি করো, তাহলে মনে হয় এখান থেকে তোমার মোটামুটিভাবে দাম গল্পের সব বিষয়টা তোমরা জেনে যাবে, বুঝে যাবে বা সেইভাবে আয়ত্ত হয়ে যাবে। ঠিক আছে, ক্লাস 9 আপাতত তোমাদের রাখছি। বাসুদেব আড্ডি প্রশ্ন করেছে ঐশ্বর্য মানে কি? ঐশ্বর্য মানে হচ্ছে সম্পদ। ঐশ্বর্য শব্দের অর্থ হচ্ছে সম্পদ। ঠিক আছে, এবার দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা অপেক্ষা করছো আমি জানি। কেউ কেউ ইতিমধ্যে প্রশ্ন পাঠিয়ে দিয়েছো, আমি চেষ্টা করছি সেগুলো যথাযথ উত্তর দেওয়ার। এবং আগের দিন যেখানে শেষ করেছিলাম সেটা আমার যতটা মনে পড়ছে, ঘুচাবো এ অপবাদ বোধি রিপু কুলে, এখানে আমি শেষ করেছিলাম। কে বলেছিলেন? মেঘনাদ তথা ইন্দ্রজিৎ। অপবাদ কিসের সেটাও বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই। কিছু প্রশ্ন বলেছিলাম, তোমরা আশা করি তৈরি করেছো। অপবাদ বদনাম, তাই তো? কিসের অপবাদ? যখন লঙ্কাপুরী শত্রু সৈন্য দ্বারা বেষ্টিত, যখন লঙ্কাপুরীতে তার ভাই নিহত হচ্ছে, যখন তার আত্মীয় স্বজন নিহত হচ্ছে, সেই সময় তিনি কে নারীদের মাঝে রঙ্গরসে ব্যস্ত ছিলেন, এটা তার অপবাদ। সেই অপবাদটা তিনি দূর করবেন কিভাবে? রিপুকুল মানে শত্রুকুল, শত্রুদেরকে হত্যা করে। এখানে আমরা শেষ করেছিলাম। ঠিক আছে, তোমাদের প্রশ্ন থাকবে, সেই প্রশ্ন অবশ্যই পাঠাবে, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। শুরু করি আজকে। সাজিরা রথীন্দ্রোৎসব। রথী ইন্দ্র, রথী মানে বীর, তাহলে বীর শ্রেষ্ঠ কাকে বলছেন? ইন্দ্রজিৎকে, মেঘনাথকে। তিনি সাজলেন বীর আভরণে। কিভাবে সাজলেন? বীর আভরণে। আভরণ মানে হচ্ছে অলংকার। তাহলে কিসের অলংকার? বীরত্বের অলংকারে, মানে বীরের অলংকারে, মানে হচ্ছে অস্ত্রসজ্জায়, রণসজ্জায়, বিভিন্ন অস্ত্রশস্ত্রে নিজেকে সজ্জিত করলেন। হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। হৈমবতী সুত, হৈমবতী মানে হচ্ছেন পার্বতী, পার্বতীর পুত্র। সুত মানে পুত্র, তোমরা আগের দিনে জেনেছো, পার্বতীর পুত্র। কি বলছেন? হৈমবতী সুত যথা, যথা অর্থে যেমন, যেমন করে পার্বতীর পুত্র, তিনি হচ্ছেন কি? কার্তিক।
নাসিতে তারকে মহাসুর। নাসিতে মানে বিনাশ করতে, সহজ করে বললে হত্যা করতে। তারকে অর্থাৎ তারক নামক মহা অসুরকে, ভয়ঙ্কর অসুরকে হত্যা করতে গিয়ে পার্বতীর পুত্র কার্তিক যেমন করে, দেব সেনাপতি কার্তিক যেমন করে সজ্জিত হয়েছিলেন রণসাজে, ঠিক সেই রকম ভাবে অস্ত্র সাজে সজ্জিত হচ্ছেন ইন্দ্রজিৎ। কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি। কিংবা যথা, কিংবা যেমন বৃহন্নলারূপী। বৃহন্নলা হচ্ছে আমরা ক্লিব লিঙ্গ বিশিষ্ট, আমরা বলি তৃতীয় লিঙ্গ। তো বলছেন এই বৃহন্নলারূপী অর্জুন, অর্থাৎ অর্জুন বৃহন্নলা রূপ ধারণ করেছিলেন। তোমরা জানো অজ্ঞাতবাসে যখন বিরাট রাজার দেশে ছিলেন, রাজ্যে ছিলেন, সেই সময় অর্জুন বৃহন্নলা রূপ ধারণ করেছিলেন। নিজেকে ওইভাবে ওইভাবে তিনি আত্মগোপন করেছিলেন, নিজেকে লুকিয়ে রেখেছিলেন। কিরীটি, কিরীটি হচ্ছে অর্জুনের অপর নাম। বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন। বিরাট পুত্র, বিরাট পুত্র হচ্ছেন বিরাট রাজা। তোমরা আবার বিরাট কোহলি ভেবো না, ঠিক আছে? বলছেন দেখো বিরাট পুত্র মানে বিরাট অর্থাৎ বিরাট রাজা, সেই বিরাট রাজার পুত্র তার সঙ্গে কি করেছিলেন? উদ্ধারিতে গোধন, গো অর্থাৎ গরু, গোরূপ সম্পদ, সেই সম্পদ উদ্ধার করার জন্য কৌরবরা বিরাট রাজের সেই বিশাল গোধন চুরি করে নিয়ে আসছিলেন। সেই সময় অর্জুন সেখানে ছিলেন। তিনি ভাবলেন এই মুহূর্তে আমি যাদের নুন খাচ্ছি তার গুণ গাইতে পারবো না, আমি থাকতে এগুলো নিয়ে যাবে। কিন্তু বিরাট পুত্র উত্তরের কিন্তু তার পক্ষে কিন্তু সম্ভব ছিল না সেই প্রতিহত করা। ওই জন্য অর্জুন সেখানে কিন্তু সেই গোধন রক্ষা করেছিলেন। সেই কথাই বা সেই প্রসঙ্গেই বলছেন দেখো, বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর। সুর অর্থে বীর, বীর সাজলেন কিভাবে? শমী বৃক্ষ মূলে। শমী বৃক্ষ মানে বাবলা জাতীয় গাছ। বাবলা গাছ তোমরা দেখে থাকবে, পাতাটা অনেকটা তেঁতুল পাতার মতো। তেঁতুল পাতা দেখেছো অনেকে, বাবলাটাও ঠিক তেঁতুল পাতার মতো, একেবারে কালো কুচকুচে কাণ্ডটা, আর কাঁটাগুলো বেশ লম্বা হয় এবং কেমন হয়? কাঁটাগুলো কিন্তু অনেকটা সাদা রঙের। তো বলছেন দেখো সেই শমী বৃক্ষ মূলে যেমন করে বাবলা জাতীয় গাছ বা ওই ধরনের গাছের গোড়ায় দাঁড়িয়ে যেমন করে অস্ত্র সাজিয়ে সজ্জিত হয়েছিলেন অর্জুন, ঠিক সেই রকম ভাবে সাজলেন। কে সাজলেন? ইন্দ্রজিৎ। দেখো দুজনের সঙ্গে তুলনা করেছেন, কার কার সঙ্গে? দেব সেনাপতি কার্তিক বা হৈমবতী সুত কার্তিকের সঙ্গে, কিংবা অর্জুনের সঙ্গে, তৃতীয় পাণ্ডব অর্জুনের সঙ্গে। বলছে মেঘ বর্ণ রথ, বলছে মেঘের মতো রথ, চক্র বিজলির ছটা। বলছে চাকার এমন ঘর্ষণ হচ্ছে তাতে যেন বিজুলি অর্থাৎ বিদ্যুৎ, কালকে দেখেছো বিদ্যুতের চমক কেমন, সেই বিদ্যুতের চমকের মতো যেন সেই একেবারে বিদ্যুৎ চমক ছটাচ্ছে, ছড়িয়ে পড়ছে কিসে? চাকার ঘর্ষণে। ধ্বজ ইন্দ্রচাপ রূপী, ধ্বজ মানে পতাকা, ইন্দ্রচাপ রূপী, ইন্দ্রচাপ হচ্ছে রামধনু বলি আমরা, সেই রামধনু কি আছে? 7 রং আছে, সেই 7 রঙের রামধনুর মতো সেই ধ্বজ বা পতাকা। তুরঙ্গম বেগে আশু গতি, তুরঙ্গম মানে ঘোড়া, ঘোড়ার মতো, আশু গতি মানে এখানে তীব্র গতি, আশু মানে শীঘ্র দ্রুত হয়, দ্রুত গতি, এখানে তীব্র গতি সম্পন্ন। বলছে যেমন করে ঘোড়া দ্রুত গতিতে ছোটে, সেই ঘোড়ার মতো দ্রুত গতিতে ছুটছেন। রথে চড়ে বীর চূড়ামণি, বীর দর্পে, রথে চড়ে বীর চূড়ামণি, চূড়ামণি মাথায় থাকে যে চূড়া, মাথায় থাকে তাকে চূড়া বলা হয়, সেই চূড়ামণি তিনি মণি অর্থাৎ শ্রেষ্ঠ। বীর দর্পে বীরত্বের অহংকারে ছুটছেন রথ নিয়ে। এই রকম মুহূর্তে হেনকালে প্রমীলা সুন্দরী, হেনকালে প্রমীলা সুন্দরী, প্রমীলাকে, প্রমীলা হলেন মেঘনাদ বা ইন্দ্রজিতের স্ত্রী। সেই প্রমীলা সুন্দরী সেই সময় কি করলেন? যখন ইন্দ্রজিৎ এইভাবে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, প্রচন্ড ক্ষোভ, প্রচন্ড রোষ, ঠিক সেই মুহূর্তে কে এলেন? তার স্ত্রী এলেন, সুন্দরী প্রমীলা এলেন। ধরি পতি কর যুগ, বলছে পতি অর্থাৎ তার স্বামীর কি ধরলেন? পতি কর যুগ, হাত দুটো ধরলেন, যুগ মানে এখানে দুটো, তাহলে দুটো হাত ধরলেন। কেমন করে ধরলেন? দেখো মাইকেল বলছেন হায় রে জ্যামতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে। তোমরা জানো ইন্দ্রজিৎ হচ্ছেন তার প্রিয় মানস পুত্র স্বরূপ, তারই স্ত্রী হচ্ছেন প্রমীলা, দুজন তার অত্যন্ত স্নেহের। সেই স্নেহের মানুষের বর্ণনা করতে গিয়ে তার তো কষ্ট হবেই, ওই জন্য বলছেন কেমন করে? দেখো বলছেন হায় রে, দুঃখ করে বলছেন জ্যামতি হেমলতা আলিঙ্গয়ে, হেমলতা, হেম মানে স্বর্ণ বা সোনা, জানো তোমরা, হেমলতা আলিঙ্গয়ে মানে আলিঙ্গন করে,
মানে জড়িয়ে ধরে কাকে? তরু কুলেশ্বরে। তরু কুল মানে তরু কুলেশ্বর, তরু কুলের শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ তরু, শ্রেষ্ঠ গাছ কাকে আমরা বলি? বট গাছকে। এখানে শুধু বট গাছ নয়, যে কোনো বড় গাছকে অবলম্বন করে কিন্তু স্বর্ণলতা কি বেড়ে ওঠে। তাহলে হাত দুটোকে কিংবা প্রমিলাকে এখানে সেই স্বর্ণলতার সঙ্গে তুলনা করেছেন মেঘনাদ মানে মাইকেল। কহিলা কাঁদিয়া ধ্বনি, ধ্বনি বানানটা বইতে কি আছে দেখবে, ধ্বনি বানানটা এখানে রস্বইকার হবে, যদি দীর্ঘিকার থাকে ওটা রস্বইকার করে নেবে। ধ্বনিটা হচ্ছে, ধ্বনি হস্যিকার হলে তখন সুন্দরী, আর দীর্ঘিকার হলে বিত্তশালী বা সম্পদশালী হয়ে থাকে। ওই জন্য ধ্বনি মানে এখানে সুন্দরী অর্থে। তাই কহিলা কাঁদিয়া ধ্বনি, ধ্বনি অর্থে এখানে সুন্দরী। কে সুন্দরী? প্রমিলা। প্রমিলা কেঁদে বললেন, কোথা প্রাণ সখে রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি। ওহে প্রাণের সখা, প্রাণের বন্ধু, তোমার এই দাসী অর্থাৎ তোমার এই স্ত্রীকে রেখে তুমি কোথায় চললে? কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী, এই অভাগী, এই হতভাগী তোমার বিরহে, তোমাকে ছেড়ে কেমন করে প্রাণ ধরে থাকবে, মানে বেঁচে থাকবে, তোমাকে ছাড়া কেমন করে থাকবে সে, তুমি কোথায় চললে? হায়, আবার দুঃখ করে বলছেন, নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ। গহন কাননে গভীর অরণ্যে, ব্রততি লতানো গাছকে ব্রততি বলা হয়, বাঁধিলে সাধে করি পদ, বলছে সাধ করে হাতির পাকে যদি বেঁধে ফেলে। তোমরা বুঝতেই পারছো হাতির পাকে কখনো লতা বেঁধে রাখতে পারে? একটু মজা করে সাধ করে, যদি তার রঙ্গরসে মনও না দিয়া মাতঙ্গ যায় চলি। যখন সেই লতানো গাছ হাতির পা দুটোকে ওইভাবে জড়িয়ে ধরে, তার সেই মজাতে, তার সেই রঙ্গরসে মন না দিয়ে হাতি যদি চলে যায়, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। চলে যায় বটে, তাকে ভুলে যায় না, তাকে ফেলে যায় না, তাকে মনে রাখে। পদাশ্রয় মানে চরণে, আমরা বলবো তাকে মনে রাখে কে? সেই হাতি। যূথনাথ মানে হাতি শ্রেষ্ঠ, মানে শ্রেষ্ঠ হাতি। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিং করিরে আজি। তাহলে হে গুণনিধি, হে গুণেশ্বর, হে গুণের অধিকারী, তাহলে কেন তুমি আমাকে পরিত্যাগ করে যাচ্ছ? কিঙ্করী মানে হচ্ছে দাসী, নিজেকে দাসীর সঙ্গে তুলনা করে বলছেন, তাহলে তুমি কেন আমাকে পরিত্যাগ করে যাচ্ছ আজকে? দেখো, ইন্দ্রজি যখন প্রচণ্ড রুষ্ট হয়ে রয়েছেন, শত্রুর প্রতি প্রচণ্ড ক্ষুব্ধ, ভীষণ ক্ষুব্ধ, সেই ক্ষোভের পর তার স্ত্রী এলেন তাকে কি অভিযোগ নয় অনুযোগ নিয়ে। সেই অনুযোগ শোনার পরে দেখো তার এই অনুযোগ তো যথার্থ, সেই যথার্থ অনুযোগ শোনার পর ইন্দ্রজিৎ কি করছেন দেখো, একেবারেই কি তিনি শান্ত। সেই রাগ ক্ষোভ রোষ কোথায় যেন দূরে সরিয়ে দিয়েছেন। কি করলেন? হাসলেনও। এই হাসিটাও হয়তো তার অভিনয়, কিন্তু তাকে এই মুহূর্তে সেটা করতে হবে, কারণ স্ত্রী যে অনুযোগটা করছেন সেই অনুযোগটা যথার্থ। তার স্ত্রীর মন রক্ষার্থে কি বলছেন তাকে? হাসি উত্তরিলা মেঘনাদ। মেঘনাদ হেসে উত্তর করলেন, উত্তর দিলেন, ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে। ইন্দ্রজিৎকে জয় করে যে দৃঢ় বন্ধনে তুমি তাকে বেঁধেছ। দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে? অর্থাৎ এই বন্ধন কিসের বন্ধন? আচ্ছা, প্রশ্ন আছে দেখো, অরিজিৎ কুমার পাইন বলছে, স্যার মাতঙ্গ ও যূথনাথ মানে কি কি? বলছে মাতঙ্গ মানে হচ্ছে হাতি, যূথনাথ মানেও হাতি, হাতি শ্রেষ্ঠ এই অর্থে হাতি। তার মানে দুটো অর্থে আমরা ঘুরিয়ে কি কি বলবো, যে হাতি বা হস্তি। বলছে কে বাঁধে? তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী। তরায় মানে কি? তাড়াতাড়ি বা দ্রুত, আমি অতি দ্রুত অতি সত্বর আমি ফিরে আসবো। কল্যাণী, যিনি কল্যাণ কামনা করেন, যিনি মঙ্গল কামনা করেন, যিনি মঙ্গল করেন সেই অর্থে কল্যাণী। সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে। সমরে মানে যুদ্ধে, নাসি মানে বিনাশ করে, তোমার কল্যাণে রাঘবে। বলছে তোমার কল্যাণার্থে আমি রাঘব অর্থাৎ রামচন্দ্র, শ্রী রামচন্দ্রকে হত্যা করব যুদ্ধে। তোমার কল্যাণে কেন? কারণ স্বামী যুদ্ধে যাচ্ছেন, স্ত্রী হিসেবে তার ভয় হবে, আতঙ্ক হবে, দুশ্চিন্তা হবে, অর্থাৎ প্রমীলাকে দুশ্চিন্তা মুক্ত করার জন্যই যুদ্ধে যাচ্ছেন এবং রামচন্দ্রকে তিনি কি হত্যা করেই আসবেন। এর পরে আর তাকে কখনোই যুদ্ধে যেতে হবে না।
আর প্রমীলাকেও দুশ্চিন্তা করতে হবে না। সেই জন্য প্রমীলার কল্যাণার্থে তিনি যুদ্ধে যাচ্ছেন রামচন্দ্রকে হত্যা করতে। বিদায় এবে দেহ বিধুমুখী, বিদায় এবে দেহ বিধুমুখী, আমাকে এবার বিদায় দাও। বিধু মানে কি? চাঁদ। বিধুমুখী মানে চাঁদমুখী। চন্দ্র বদনী মানে চাঁদের মতো সুন্দর মুখ। কাকে বলছেন? প্রমীলাকে। উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর। উঠিল পবন পথে, পবন মানে হচ্ছে বায়ু, বায়ু পথে, আকাশ পথেই অর্থে বলছেন সেই উঠিল পবন পথে ঘোরতর রবে, ভয়ঙ্কর আওয়াজ করে, রব মানে আওয়াজ, রথবর মানে রথ শ্রেষ্ঠ। হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল। হৈম পাখা, হৈম মানে সোনা, সোনার পাখা বিস্তার করে যেমন কি বলছেন? উড়িলা মৈনাক শৈল। মৈনাক হচ্ছেন হিমালয়ের পুত্র। হিমালয় এবং মেনকার পুত্র হচ্ছেন মৈনাক। মৈনাক হচ্ছে পর্বত, যে পর্বতের পাখা ছিল, যে পর্বতের ডানা ছিল, যে ডানা বলছেন দেবরাজ ইন্দ্র কেটে দিয়েছিলেন। কেন কেটে দিয়েছিলেন? কারণ হচ্ছে এই মৈনাক পর্বত বিভিন্ন জায়গায় উড়ে উড়ে বসতো, তাতে ফসলের ক্ষতি হতো। যাতে ফসলের ক্ষতি না হয় সেই জন্য কে ওই ডানা কেটে দেবেন সেই ভয়তে মৈনাক পর্বত গিয়ে সমুদ্রে আত্মগোপন করেছিল। যে কারণে বলছেন উড়িল মৈনাক শৈল। অম্বর উজুলি, অম্বর মানে আকাশ, উজুলি মানে হচ্ছে উজ্জ্বল করে, আকাশ আলোকিত করে যেমন মৈনাক পর্বত উড়েছিল ঠিক সেই রকম ভাবে কি রথ উড়ল। সিঞ্জিনী আকর শিরসে, সিঞ্জিনী মানে হচ্ছে ধনুকের যে ছিলা, ছিলা মানে দড়ি, সেই ছিলাটাকে আকর্ষণ করলেন মানে জোরে টানলেন। রোষে মানে রুষ্ট হয়ে, ক্ষোভে। টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, টঙ্কার, ধনুকে ছিলার শব্দকে টঙ্কার বলা হয়, সেই টঙ্কার শব্দ করলেন। বীরেন্দ্র মানে বীর শ্রেষ্ঠ। পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। পক্ষীন্দ্র মানে পক্ষী শ্রেষ্ঠ। পক্ষী শ্রেষ্ঠকে গরুর, গরুর তোমরা জানো বলছে পক্ষীন্দ্র যথা নাদে, নাদে মানে শব্দ করে, আওয়াজ করে, বলছে ভয়ঙ্কর শব্দ করে। মেঘ মাঝে, ভৈরবে মানে ভয়ঙ্কর ভাবে। কাপিলা লঙ্কা কাপিলা জলধি, লঙ্কা এবং জলধি মানে সমুদ্র, সমস্ত লঙ্কাপুরী কেঁপে উঠলো, সমুদ্র কেঁপে উঠলো কিসের? বলছে সেই ধনুকের ছিলার শব্দে। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, বলছে রাবণ রাজা, রাবণ বীরত্বের মত্ততায় মেতে উঠে তিনি সাজলেন। বাজিছে রণ বাজনা, গরজিছে গজ, যুদ্ধের বাজনা বাজছে। গজ মানে হাতি গর্জন করছে, রেশে অশ্ব ঘোড়া রেশাধ্বনি করছে। হুঙ্কারিছে পদাতিক, পদাতিক মানে চতুরঙ্গ সেনাবাহিনী। পদাতিক মানে হচ্ছে যারা পায়ে হেঁটে যুদ্ধ করে তাদের পদাতিক বলা হয়, চতুরঙ্গ নয়। বলছে পায়ে হেঁটে যারা যুদ্ধ করে তাদের বলা হয় পদাতিক। তারা হুঙ্কার ধ্বনি দিচ্ছে। হস্তি অশ্ব রথ আর পদাতিক এই চারটিকে একসঙ্গে চতুরঙ্গ বাহিনী বলা হয়। বলছে পদাতিক। রথি মানে বীর। উড়িছে কৌশিক ধ্বজ, কৌশিক মানে হচ্ছে রেশমি, রেশমি পতাকা কৌশিক ধ্বজ। উড়িছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, কাঞ্চন মানে হচ্ছে সোনালী, কঞ্চুক মানে হচ্ছে বর্ম। বলছে যুদ্ধাস্ত্রের আঘাত থেকে রক্ষা করার জন্য নিজেকে বর্ম পরা হয়, বলছে সেই বর্মকে বলা হয় কঞ্চুক। বিভা মানে জ্যোতি বা প্রভা বা আলো। হেনকালে তথা দ্রুতগতি উতরিলা মেঘনাদ রথি, সেই মুহূর্তে দ্রুত গতিতে মেঘনাদ সেখানে গিয়ে পৌঁছালেন। যখন রাবণ সেখানে কি করলেন? রাবণ যুদ্ধ সাজে প্রস্তুতি নিচ্ছেন, সেই সময় মেঘনাদ গিয়ে উপস্থিত হলেন। নাদিলা করবুর দল হেরি বীর বরে মহাগর্বে, নাদিলা মানে কি আওয়াজ করলেন, প্রচন্ড রকম ভাবে চিৎকার করলেন, আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়লেন। হেরি মানে দেখে, বীর বরে, বীর বর মানে বীর শ্রেষ্ঠ, মহাগর্বে মানে ভয়ঙ্কর, ভীষণ আনন্দে তারা চিৎকার করে উঠল। কেন? তোমাদের প্রিয় কোনো অভিনেতা অভিনেত্রী, প্রিয় কোনো নায়ক নায়িকা যদি তোমাদের পাড়ায় আসে কি করবে? তাকে দেখে যেমন উচ্ছ্বাস করো, ঠিক রাক্ষস বংশের শ্রেষ্ঠ বীর হচ্ছেন মেঘনাদ, তাকে দেখে ওরা প্রাণ ফিরে পেল, তাকে দেখে ওরা মনে বল পেল, শক্তি পেল, আনন্দে তারা তাই চিৎকার করছেন। নমি পুত্র পিতার চরণে, পুত্র পিতার চরণে বাবার পায়ে প্রণাম করলেন। নমি মানে নমস্কার করা। কর জোরে কহিলা, হাত জোর করে বলল বা বললেন, হে রক্ষ কুলপতি, ওহে রাক্ষস কুলপতি, ওহে রাক্ষস কুল শ্রেষ্ঠ, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘ,
আমি শুনতে পেলাম মরে নাকি বেঁচেছে, যাকে আমি মেরে ফেলেছিলাম সে নাকি পুনরায় বেঁচে গেছে। প্রাণমূল করিব পামরে আছি, সমূলে মানে স্ববংশে, সমস্ত শত্রু সহকারী। আমি পামর মানে পাপী বা পাপিষ্ঠ, সেই পাপিষ্ঠ রাম লক্ষণকে সসৈন্যে আজকে আমি কি করব? হত্যা করব। ঘোর সরানলে করি ভস্য। কি করব? তার পরিকল্পনাও বলছেন, আমি প্রচণ্ড স্বর বর্ষণ করে তাকে ভস্য করে দেব, পুড়িয়ে ছাই করে দেব, বায়ু অস্ত্রে উড়াইব তারে, তারপর বায়ু অস্ত্র প্রয়োগ করব, সে ছাইগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, যাতে তার দেহ খুঁজে না পাওয়া যায়। কেন? তার আতঙ্ক হচ্ছে দেহ খুঁজে পাওয়া গেলে পুনরায় আবার বেঁচে যেতে পারে। যেমন যে মানুষটিকে হত্যা করেছিলেন সেই মানুষটি আবার বেঁচে গেছেন, এবার আর সে সুযোগ রাখবেন না। কি করবেন? বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে। আমার সময় আজকে শেষ, যা হোক তবুও শেষ মুহূর্তে একটু বলি, তোমরা একটু ইন্দ্রজিতের চরিত্র, রাবণের চরিত্র, দুই চরিত্রের তুলনামূলক আলোচনা একটু করে রাখবে, এবং একই সঙ্গে যেভাবে ইন্দ্রজিৎ যুদ্ধ সাজে বা রণসাজে সজ্জিত হয়েছিল তার বর্ণনাটা একটু করে রাখার চেষ্টা করবে। ঠিক আছে? নমস্কার।